মাইকটা একটু নামিয়ে দিয়ে দাঁড়াচ্ছে, তুমি তারপরে একটু নামিয়ে দিও, ওদের ফটোগ্রাফারদের সুবিধা হচ্ছে। দেবশঙ্কর থাকে বইটা হাতিয়ে হয়ে যাচ্ছে, বইটা ঢাক। হ্যাঁ তুমি মাইকগুলো হয় শুয়ে দাও না নামিয়ে দাও, ওদের ওদের সুবিধা। তার কাজের যে বিবিধ ধারা, সেই ব্রাত্য বসু মহাশয়ের তার একটি অবশ্যই কথা সাহিত্য এবং তার একটি কবুলিয়াত ছিল যে তিনি আসলে গিয়ার বদল করেছেন, গিয়ার বদল করে নাটক থেকে কথা সাহিত্যে এসছেন। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কথাকার শ্রী প্রচেত গুপ্ত মহাশয়, তাকে এখন বলার জন্য আমন্ত্রণ জানাই। ঠিক আছে, নামিয়ে দাও না, কি দরকার। শুভ সন্ধ্যা। মঞ্চে যারা আছেন, শ্রী ব্রাত্য বসু আমার একজন খুব অনেক দিক থেকে আপনজন আছেন। এই সময় খুব উল্লেখযোগ্য একজন গল্পকার এবং ঔপন্যাসিক কুণাল ঘোষ। আপনারা এই পরিচয়টা কতটা জানেন কুণালের আমার জানা নেই, যদি জেনে থাকেন তাহলে তো ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে খোঁজ নেবেন, নজর রাখবেন। আর আমার একজন প্রিয় 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 সবার প্রিয় শিল্পী বসে আছে, দেবশঙ্কর হালদার। বিপজ্জনক লোক, ওর সঙ্গে মঞ্চে যেতেই নেই, এত ভালো বলে ফেলে না। তারপরে আমি যাবো না, আমি বেশি বলবো না, আমি খুব অল্পই বলবো, কারণ এরপরে কুণাল বলবেন, ব্রাত্য বলবেন, আমি খুব সামান্য একটুই বলবো। আপনারা মঞ্চের কথাটা হলো, আর মঞ্চের সামনে যারা বসে আছেন তাদের মধ্যে কে নেই? তাদের মধ্যে মাস্টারমশাই আছেন, অধ্যাপক আছেন, সাহিত্য কলা বিষয়ক অধ্যাপক আছেন, বিজ্ঞান বিষয়ক অধ্যাপক আছেন, বা পড়াশোনার লোক আছেন, পড়ুয়া আছেন, গবেষক আছেন, সম্পাদক আছেন, লেখক আছেন, কথাকার আছেন, আর কি কবি আছেন, অনেক গুরুত্বপূর্ণ কবি আছেন, শিল্পী আছেন, নানাভাবে শিল্প চর্চার সঙ্গে যুক্ত তারা আছেন, চিন্তক আছেন, যারা ভাবনা চিন্তা করেন, তারা সব এখানে আছেন, অনেকে আছেন। একটা এমন সময় এবং এমন একটা সমাজ, শুধু আমাদের এখানে বলছি না, গোটা দুনিয়া জুড়েই, সেই যুদ্ধই বলুন, অবক্ষয় বলুন, স্বার্থপরতাই বলুন, পারস্পরিক ঈর্ষা, কটু কথা, কটু ভাবনা, আর নিজের বারবার আমি কেমন স্বার্থপর, আমি কতটা উপার্জন করব, আমার কতটা নাম হবে, আমার কি খ্যাতি হবে, এইরকম একটা অদ্ভুত সমাজ। এ ওকে মারছে, এ ওকে গুতোচ্ছে, যেন ভিড় বাসে একটু জায়গা পাওয়ার জন্য চেষ্টা করছে। সেই সময় এবং সেই সমাজে যে খুব অল্প কয়েকজন মানুষকে ঘিরে এত এই ধরনের মনের মতো, শিক্ষার মতো, গানের মতো, কবিতার মতো, লেখার মতো, নাটকের মতো, যা আমাদের মানুষের মনকে পরিপুষ্ট করে, তাকে ঘিরে যে থাকে, যে অল্প কয়েকজন মানুষ আমাদের এখানে আছেন, তার অন্যতম একজন হল ব্রাত্য বসু। তাকে ঘিরে ব্রাত্য বসু একজন, আমি তার শুধু তিনি একজন নাটককার বা ঔপন্যাসিক বা চলচ্চিত্র অভিনেতা বা চলচ্চিত্রকার, তা আমি বলছি না। উনি এমন একটা আয়োজন করতে পেরেছেন, খুব বেশি বয়সও হয়নি, যে আয়োজনে উনি কিছু মানুষের মনকে, তারা এখানে যেন এই পরিবেশের মধ্যে, এই আয়োজনের মধ্যে, এই সঙ্গের মধ্যে তারা অবগাহন করে,
তারা মনের শান্তি পায়, তারা মনের খিদে তারা মেটাতে পারে। এটা খুব বড় একটা বিষয়। ফলে ব্রাত্যকে আমি ব্রাত্যই বলছি এখানে, আমি শুধু বলি না, বলে ফেললাম ব্রাত্য। তাকে আমি ঠিক আলাদা করে শুধু ব্যক্তি হিসেবে দেখছি না, তিনি এটি করতে সফল হয়েছেন। যে আমরা এই 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 নদীর পাড়টিতে এলে, বা আমরা এই সামান্য দিঘিও যদি হতে পারে, একটা বড় দিঘিও যদি হতে পারে, তার ঘাটটিতে এলে যারা একটু এখনো মনে করি যে আমরা এইসব নিয়ে থাকতেও ভালোবাসি, আমাদের মনে এইটুকুও রয়েছে, তারা বড় শান্তি পায়। ব্রাত্যর তো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অবগাহন পত্রিকা করলো। কেন একটি পত্রিকা, একজন মানুষকে নিয়ে এই একটি পত্রিকা, এতজনের লেখার প্রয়োজন কি? অবগাহন পত্রিকা, তার এরকম একটি পত্রিকা তৈরি করছি বা কেন, করার দরকারই বা কি ঘটলো? এটা একটু আমাদের একটু ভেবে দেখতে হবে কেন প্রয়োজন রয়েছে। এটার প্রয়োজন রয়েছে এই কারণে, এমন একটা দলিল থাকুক। এটা হচ্ছে এমন একটা দলিল, এই পত্রিকাটি একটা এমন দলিল তৈরি করছে। আমি আবার বলছি, শুধু ব্রাত্যর দলিল নয়, ব্রাত্য বসু কেমন কি নাটক করতেন, কি করতেন, তার দলিল নয়। এটা আমাদের গর্বের একটা দলিল। এই সময়, আজ থেকে বহু বছর পরে যখন আমাদের এই সময়টা নিয়ে আলোচনা হবে, অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু থাকবে, তার ভ্রান্তি থাকবে, তার দোষ, তার কি করেছে, কত খারাপ মন্দ কাজ, সবই থাকবে, কত ভালো কাজও থাকবে, এইটিও থাকবে। এও আমাদের সমাজ, এও আমাদের সময়, এও আমাদের বাঙালি, এই আমাদের বাংলা। ব্রাত্য উনি নানা কাজ করেছেন, এখানে লেখা হয়েছে। আমি আর আলাদা করে কথাকার শুধু বলি না, শুধু মানে সেই হিসেবে শুধু বলতে আসবো না, কারণ আমিও 3টি এই উপন্যাস, অদমৃত কথা, দ্রুত ক্রীড়ক এবং উদ্ভাসিত মান্দাস, আপনারা সবাই ধরে নিচ্ছি, বা বেশিরভাগ মানুষই যেমন পড়েছেন, এখানে আলোচনাও করেছেন গভীরভাবে। আমিও একদম খুব সামান্য, কোনো লেখক টেখক হিসেবে একেবারেই নয়, সামান্য অতি একেবারে তুচ্ছ পাঠক হিসেবে একজন নিয়মিত পড়েছি। এবং আমার একটাই সুবিধা হয়েছে, অনেকের সুবিধা হয়নি। এখানে হচ্ছে অনেকের হয়েছে, কিন্তু বাইরে যারা পড়েছেন তাদের সেই সুবিধা হয়নি। আমি পড়ে আমার প্রতিক্রিয়া, আমার চারপাশে যারা পড়েছে তাদের ভালো মন্দ, আমি যে পত্রিকার সঙ্গে যুক্ত, আমার সম্পাদক শ্রী অশোক দাশগুপ্ত মহাশয়, তার কথা আমাকে বারবার বলতে হবে। এমনকি যখন ধারাবাহিকভাবে বেরিয়েছে, যেটি একটি বোধহয় একসঙ্গে বেরিয়েছিল আর 2টি ধারাবাহিক বেরিয়েছিল, আমরা নিয়মিত প্রতি সংখ্যায় আমরা আলোচনা করতে পেরেছি, এবং আমরা সেটা ঔপন্যাসিককে জানাতেও পেরেছি আমাদের ভালো মন্দ। সে মন দিয়ে চুপ করে শুনেওছে, সে খুব রেগেও গেছে মনে হয়, যে খালি ভালো বলে রেগেছে, এত বিরক্ত করে প্রতি সংখ্যায় প্রতি ধারাবাহিকে জানাই কেন। কিন্তু এই সুযোগটা আমরা পেয়েছি। এটা একটা বিস্ময়। আমার পড়ে যা মনে হয়েছে, আমার সামান্য বুদ্ধিতে যা মনে হয়েছে, যে উনি অনেক বড় সম্মান পেয়েছেন সব জায়গায়। এই সাহিত্যের এই অংশে, সাহিত্যের এই বিচরণ করতে যেখানে উনি এসেছেন, তার অনেক সম্মান বাকি আছে, অনেক বাকি আছে। এবং এই অনেকে বলেন যে ব্রাত্য বসুর থিয়েটার, ব্রাত্য বসুর সময়ের যে থিয়েটার, আমি অনেক আগে অনেক থিয়েটার দেখিনি, মানে ব্রাত্য বসুর কেন, তার আগে যেমন জয়দা বলে গেলেন, অনেক লেখা, অনেকের অভিনয় তিনিও দেখেননি, অনেকেই দেখতে পারেন না। অনেকে বলেন ব্রাত্য বসুর থিয়েটার আন্তর্জাতিক মানের থিয়েটার। আমি অনেক গুরুত্বপূর্ণ, আমার গুরুত্বপূর্ণ লোকদের কাছ থেকে শুনেছি এটা আন্তর্জাতিক মানের কাজ তিনি করেন। তো ঠিক আছে, সেই বিষয়ে আবার আলোচনা হয়েছে, আমাদের দেবশঙ্কর বললেনও, আরো বলবেন সবাই, আমি এই সম্পর্কে যাচ্ছি না। আমি এটুকু বলছি, ব্রাত্যর সাহিত্য চর্চা, একেবারে খাঁটি উপন্যাস চর্চা, উপন্যাস যাকে বলছি, কথা কাহিনী যা করছেন, এর জন্য অনেক, এটা আমি ওকে যেটুকু বলার বলেছি, কিছু লেখার চেষ্টা করেছি হয়তো ওকে এই সবগুলো নিয়ে। এটার জন্য অনেক অনেক সম্মান বাকি রয়েছে, পাওনা রয়ে গেল। নিশ্চয় আমরা সবাই মিলে সেটা উপভোগ করব। ইতিমধ্যে সে অনেক ভালোবাসাও পেয়ে গেছে। আসলে মূল বিষয় যদি সরে আসি, আসলে না, ব্রাত্যর লেখা, ব্রাত্যর অভিনয়, ব্রাত্যর নাটক, ব্রাত্যর কবিতা, ব্রাত্যর সিনেমা, এই সব মিলিয়ে আসলে একজনই ব্রাত্য, বিভিন্ন শাখার ব্রাত্য নয়, একজনই মানুষ, একজনই শিল্পী। যে শিল্পী জীবনকে না ভাঙে,
ব্রাত্যর লেখা, ব্রাত্যর থিয়েটার, ব্রাত্যর সংলাপ দেখলে, ব্রাত্যর উপন্যাস, সে যে জীবনকে পায় ও ভাঙতে শুরু করে, ও ভেঙে মানে তাকে নিংড়ে পেঁকিয়ে দেখে ও সেটার ভেতরটা দেখতে চেষ্টা করে, ভেতরটা দেখাতে চেষ্টা করে। নির্মম ভাবে থাকে, কোনো কোনো সময় কঠিন ভাবে থাকে। যে জীবনকে সে খোঁজে, যে জীবনকে সে দেখায়, বোঝা যায় ওর যদি একটা ধারাবাহিক ওর কর্মকাণ্ডটা নিয়ে দেখা যায়, যে কাজও করে, ও কিন্তু জীবনকে একদম অন্যভাবে ভাঙতে ভাঙতে দেখতে চাইছে। যে এই জীবনটা যদি ওর হাতে যেন মনে হয় ও যেন সামনে ওর জীবনটার একটা মহিরুহের মতো, তার এক হাতে একটা, ওর হাতে একটা কুঠার আছে, ও কুঠার দিয়ে মহিরুটা ভাঙছে, আর একটা ওই জলের ধারা সিঞ্চন করে গাছকে বাঁচানোর যে জল পড়ে যে ঝাঁঝরি থাকে, ও এক হাতে একটা কুঠার, একটা ঝাঁঝরি নিয়ে চলে, এগোয় সব কাজে, সমস্ত কাজে। আসলে ওর একটা মূল সূত্র আছে, জীবনকে দেখা, নানাভাবে সম্পর্ককে দেখা, নানাভাবে সময়কে দেখা, এবং কখনোই তা শিল্প গুণকে ছাড়িয়ে নয়। আমি কোনো কোনো থিয়েটার ওর পরে যখন দেখতে গিয়েছি, আমি আর থিয়েটার নিয়ে বলবো না, বলে দিয়েছেন দেবশঙ্কর, কিন্তু যখন আমি থিয়েটার নিয়ে দেখতে গেছি, আমি শুধু থিয়েটার দেখতে পাইনি, আমার বারবার আমি বলেওছি, আমি তার মধ্যে আমি দেখতে পেয়েছি যে অনেক প্রশ্নর মধ্যে দিয়ে সে এক ধরনের হাহাকার প্রশ্ন, নিজেকে বারবার জিজ্ঞেস করা, যে দর্শক দেখছেন সে যেন নিজেকে জিজ্ঞেসও করছেন, নিজেকে উত্তরও দিচ্ছেন, কখনো জিতছেন, কখনো পরাজিত হচ্ছেন। সব মিলিয়ে আমি আবার বলছি, ব্রাত্য সেই আয়োজন করতে পেরেছেন যে আয়োজনে আমরা কিছু মানুষ হয়তো ব্রাত্যর কাছাকাছি আসতে পেলে শান্তি পাই, ব্রাত্যর কাজের কাছাকাছি, মানুষটার কাছাকাছি, তার কাজের কাছাকাছি আসতে পারলে শান্তি পাই, তার সৃষ্টির কাছাকাছি আসতে পারলে শান্তি পাই। তার একটা দিক বোধহয় এখানে লেখা হয়নি, আমি জানি না, আমি খুব দু লাইনে সেটা বলতে আমাকে হবেই। আমি তার এই ভাবছিলাম বসে বসে, বাংলা একাডেমি যে পরিচালনার মধ্যে, ও তো আমাদের, আমি আছি সেখানে, তো এই পরিচালনা বাংলা একাডেমির তার মাথায় আছে। কয়েক বছর আগে ওর সঙ্গে কাজ করেছি, এমনিতে আমি কাজ করতামই না, আসতামই না, আসতে চাইতামও না, সদস্যই হতে চাইতাম না। ওর কথায়, ওর জন্য এসেছি, এসে দেখে আমি যার জন্য গর্ববোধ করি, আমি দেখেছি যে কত তরুণ ছেলে মেয়ে যারা কবিতা লেখে, যারা গল্প লেখে, যারা কিছু বলতে চায়, যারা লিটল ম্যাগাজিন তৈরি করছে, তাদের এটাও একটা ব্রাত্য। কিন্তু শুধু নাম করা বিরাট বিরাট ব্যাপারদের নিয়ে ব্রাত্য বসু নন, তাদের একটা অদ্ভুত পরিমণ্ডল তৈরি করেছেন, অদ্ভুত জায়গা, একটা স্পেস তৈরি করেছেন নিজেদের মধ্যে। অবগমন পত্রিকার যারা করেছেন, সম্পাদককে যারা এত আয়োজন করেছেন, যারা লিখেছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। শুধু একটাই কথা, যে এর পরে যে অবগমন ব্রাত্য বসু 2 যেটা হবে, সেইটা মোটা করবেন, একটু বড় করলে ভালো হয়, তাহলে আমাদের ধরতেও সুবিধা হবে। মোটা এতটা হবে, আরো বেশি মোটা হবে তো, করতে তো খুব কয়েকদিনের পরে 2 ব্রাত্য বসু 2 করতে হবে, করবেন, আমাকে ডাকবেন, তবে আর মঞ্চে নয়, আমি সামনে বসে আমি শুনবো কি বলে। নমস্কার। শ্রী প্রচৈত গুপ্ত মহাশয় ভবিষ্যৎ দ্রষ্টার মতো একটি কথা বলেছেন, বিশেষত তার সাহিত্যের ক্ষেত্রে, যে আরো সম্মান তার প্রাপ্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা সময়ের কাছে প্রার্থনা করব, সময় যেন সচেতন থাকে, সময় যেন যোগ্য হয়ে ওঠে তাকে সেই সম্মান অর্পণের জন্য। এখন আমরা আমন্ত্রণ জানাবো শ্রী কুণাল ঘোষ মহাশয়কে তাঁর ভাষণের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। মাননীয় ব্রাত্য বসু, এপাশে দেবশঙ্কর বাবু, ওপাশে প্রচেততা, এবং আপনারা সবাই। ছোট্ট বক্তব্য, বাড়তি কোনো বক্তব্য নেই। বইটা খুব মোটা, বেশ মোটা, অস্বাভাবিক মোটা, অনেকটাই মোটা। কিন্তু যারা আমরা ব্রাত্যকে চিনি, তাতে আমি এখনো নিশ্চিত নই যে ওই মোটা বইটাতেও পুরো ব্রাত্যকে ধরা গেছে কিনা। ফলে সেটা যতক্ষণ না পুরো খুলে দেখব, ততক্ষণ যে ব্রাত্যর সব দিকটা প্রতিফলিত করা গেল কিনা, সম্পাদক মশাইকে আবার দ্রুত কোনো সংস্করণ করতে হবে কিনা,
সেটা বইটা উল্টে পাল্টে না দেখলে বোঝা যাবে না। দেখুন, আমার আগে যিনি বললেন প্রচেত গুপ্ত, এখনকার যারা লেখক সুনীলবাবু, সমরেশবাবু, শীর্ষেন্দুবাবু, সঞ্জীববাবু, আমি ওনাদের ঠিক পরের প্রজন্মটির কথা বলছি, আমি মনে করি 1 নম্বর লেখক প্রচেত গুপ্ত। খুঁজে খুঁজে নিয়ে পড়তে হয়। আবার আমি ওর একটু সিনেমা দেখা, নাটক দেখা ভালোবাসি। কাজের চাপে সিনেমা হলটা শেষ কবে গেছি মনে নেই, কিন্তু নাটকটা নটি বিনোদিনী দেখেছি। কিন্তু নাটক আমি একটু সময় বার করে নিয়ে চলে যাই, কারণ আমার কেমন জানি না মনে হয় সিনেমা তো খুবই ভালো জিনিস, এটা নিয়ে কোনো কাউকে ছোট করছি না, কিন্তু এখানে যে দুজন রয়েছেন ব্রাত্য বসু এবং দেবশঙ্কর হালদার, সিনেমায় না একাধিক টেক হতে পারে, সিনেমায় গ্রাফিক্স ইউজ হতে পারে, সিনেমায় আপনার বহু ত্রুটি সংশোধনের সুবিধা আছে, কিন্তু এনারা যখন মঞ্চে কোনো সৃষ্টি করেন না, ওটা সেই সময়টাই তারা অগ্নি পরীক্ষা দেন। একটা মানুষ মঞ্চের ওপর হাসছে, কাঁদছে, নিজেকে গড়ছে, ভাঙছে, এটা বসে দেখার যে রোমাঞ্চ, সেই শিল্পীর প্রতি যে সম্মান এবং আকর্ষণ, সেটা অনেক সুপারহিট মেগাহিট সিনেমাতেও অতটা রোমাঞ্চ অনুভব করতে পারি না। সেটা আমার দোষ হতে পারে, কিন্তু আমি সেই কারণেই মঞ্চ ব্যাপারটা খুব ভক্ত। ব্রাত্য কত রকম দেখুন, খানিকটা বলে গেছে, দেবশঙ্কর বাবু বলেছেন, প্রচেতদা বলেছে। ব্রাত্য অধ্যাপক, একটা পরিচয়, সেই সুবাদে শিক্ষাবিদ, সেই সুবাদে চিন্তাবিদ। কলম ধরলে প্রথমে প্রাবন্ধিক, যে কোনো স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ইস্যু, যে কজন লেখকের কথা প্রথম মনে পড়ে তার মধ্যে অবশ্যই একজন ব্রাত্য বসু। আমি সংবাদ প্রতিদিনে চাকরি করি, আমার এক সহকর্মী ভাস্কর লেট এখানে রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন অতিথিদের কাছাকাছি নিবেদন করা হয় যে একটা অনুরোধ, একটুখানি লেখা দিতে হবে, 4-5টা টপিক ঘুরে ফিরে এসে গেলেই ওই ব্রাত্য বসু হয়ে গেল। 4, 5 নাট্যকার, তিনি লেখেন, এমন ভাবে লেখেন, ইতিহাসটাকে হয়তো নতুন করে একটা সময়ের দলিল তৈরি করে দেওয়ার মতো করে লেখেন। স্ক্রিপ্ট গুলোই পরে পড়তে ভালো লাগে। তিনি পরিচালক, তিনি আবার অভিনেতা অভিনেত্রীদের দিয়ে পুরো টিমটাকে পরিচালনা করে নেন, আবার তিনি নিজে অভিনেতা। রুদ্র সঙ্গীত মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন দেবশঙ্কর হালদার, দেবব্রত বিশ্বাস। একটি গানের লাইনে আস্তে আস্তে কত মাতাল শব্দটা এলো, মঞ্চে ঢুকলেন সন্তোষ কুমার ঘোষ, ব্রাত্য বসু। চরিত্র এবং পরিস্থিতিগুলোতে তৈরি করা ভাবা যায় না। আবার সিনেমা পর্দায়, ওখানেও দেখুন পরিচালক এবং অভিনেতা, একাধিক ছবি করেছেন, যথেষ্ট ভালো। 2011 সালে আমি একটি ছবি প্রযোজনার চেষ্টা করেছিলাম। মন্ত্রী হওয়ার পর ব্রাত্যর সেটি মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, যার গল্পকারের নাম প্রচেত গুপ্ত। সেখানে একটা অদ্ভুত চরিত্র ছিল ব্রাত্যর জন্য। সব মিলিয়ে এমন একটা হয়েছে, এই যে রুদ্র সঙ্গীত যখন হলো, ফার্স্ট শো একাডেমিতে তো দেখেছি, সেটা বড় কথা নয়। তার থেকে রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে তার 2 দিন আগে মাঝরাত্রিরে স্টেজ রিহার্সালটা দেখা। ওর যে একটা আলাদা আমেজ,
সেটাও কিন্তু দর্শক হিসেবে একটা অভিজ্ঞ হতে হয়, সমৃদ্ধ হতে হয়, এবং এর পাশাপাশি প্রাপ্ত প্রথম শুরু কিন্তু হ্যাঁ, এটা আমি চেষ্টা করি। আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে আমি ওই বৃদ্ধ সঙ্গীত দেখে আমি কাগজের প্রথম পাতায় অ্যাঙ্কার স্টোরি করেছিলাম নাটক নিয়ে, আবার মাঝখানেও প্রচুর করেছি। কয়েকদিন আগে দেবশঙ্কর বাবুর গিরিশ ঘোষের ভূমিকা, বাবা দুজন গিরিশ ঘোষ পাশাপাশি বসে, তো গিরিশ ঘোষ দেখে অভিভূত হয়ে একটা মানুষ 2.5 ঘন্টা ধরে একটা স্টেজ একা, প্রত্যেক দর্শকের দুটো করে চোখ কি করে নিজের দিকে টেনে রাখতে হয় দেবশঙ্কর হালদার জানে। তো সেদিন আমি প্রথম পাতায় বসিয়েছিলাম, কারণ আমি মনে করি কাগজের প্রথম পাতায় ঘটনা, দুর্ঘটনা, সুখবর, খারাপ খবর, নেতৃত্বের বক্তৃতা, ফিল্ম স্টারদের খবর, ক্রিকেটারদের খবর, বড় ম্যাচ ফুটবলের খবর যায়। থিয়েটার কেন প্রথম পাতায় আসবে না? 100% প্রথম পাতায় আসা উচিত, এবং সেটা আমরা কিন্তু করে দেখাই, আমরা চেষ্টা করি সেটা করতে। থিয়েটার মানে বিনোদনের পাতা কবে শুক্রবার বেরোবে তার নিচের দিকে তলা একটা ডবল কলাম, এটা হতে পারে না। থিয়েটারকে বাঁচিয়ে রাখতে হবে, এবং এই মানুষগুলোই থিয়েটারকে বাঁচিয়ে রাখছে। আর আমরা শুধু মঞ্চে আর কলমে জ্ঞান দেবো, এটা হতে পারে না। এর বাইরে আবার একটা ব্রাত্য বসু আছে, সে বিপজ্জনক ব্রাত্য বসু। আমি রাজনীতি টানছি না, কিন্তু এটা বলছি, একটা সময় যখন জমি আন্দোলন নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে, তখন কিন্তু স্থিতাবস্থার বাইরে গিয়ে একটা ঝুঁকিপূর্ণ, তখন কিন্তু সে জানে না ব্রাত্য বসু যে এই আন্দোলনটা সফল হবে এবং একটা নতুন সরকার আসবে। সেই সময় কিন্তু সামাজিক নিরাপত্তার ঘেরাটোপ থেকে মাইনে বন্ধ হয়ে গেছিল। ও কিন্তু গণ আন্দোলনে নেমে এসেছিল ভবিষ্যৎটা না জেনে। আজকে দেখছেন মন্ত্রী ব্রাত্য বসুকে, সেদিনকে কিন্তু মন্ত্রী ব্রাত্য বসু ছিলেন না। সেদিন কিন্তু ওনার বিবেকের ডাকে এসছেন, ক্ষমতার কাছে যাননি, মাটির কাছে এসছিলেন। 2, বিধায়ক ব্রাত্য বসু। বিধায়ক ব্যাপারটা শুনতে ভালো, কিন্তু অত্যন্ত কঠিন কাজ, কারণ একটা নির্বাচিত হতে হয় একটা এলাকা থেকে। ও যত কাজ করুক, ওকে যদি দেখা না যায় 7 দিন, তাহলে এলাকায় পোস্টার পড়বে বিধায়ক নিখোঁজ। ফলে যত উচ্চমার্গে বিচরণ করুক, দিনের শেষে ওকে কিন্তু অফিসটা খুলে বসতে হয় কার কি প্রয়োজন। দেখুন, আজও আমাদের মেন্টাল সেটআপটা এরকম, ওর অফিস বা সহকর্মীরা বা প্রশাসন হয়তো কাজটা করে দিচ্ছে, কিন্তু আমি বিধায়কের সঙ্গে দেখা করব, বিধায়ক যদি ব্যস্ত থাকেন হবে না। বিধায়ককেই আমি বলবো, আমি বিধায়কের কাছ থেকেই শুনবো। এটা কিন্তু অসম্ভব ভালোভাবে দমদম কনস্টিটিউয়েন্সি নার্স করে। দমদম কনস্টিটিউয়েন্সির কথা আর কি বলবো, ব্রাত্য এখন দমদমের বিধায়ক। 2006 সালে আমাকে ডেকে পাঠিয়ে মমতাদি বলেছিলেন দমদমে দাঁড়াতে ব্রাত্য। সে সময় অরুণাভ ঘোষ তৃণমূল ছেড়ে যান, আমাকে একদিন সন্ধ্যাবেলা মমতাদি ডাকেন। হ্যাঁ, উদয় নাম্বদিদি, আমি না বলার পর তো তখন ঘরে অরূপ বিশ্বাস আর মুকুল রায়, মানিক মজুমদার, মমতাদি বললেন তুমি দমদমে দাঁড়াবে। কারণ দিদি আমাকে একটু পেশাটা আর একটু করতে দিন, আমি আবার কদিন বাদে, আমি কৃতজ্ঞ। তো পরে ব্রাত্য দমদম থেকে বিধায়ক হয়, আমার একটা বাড়তি আনন্দ হয়েছে। তো এই যে এবার ওখানেও নানা রকম জিনিস ঢুকিয়েছে যেটা ছিল না। আপনি দেখবেন একটা খাদ্য উৎসব, নালে ঝোলে না বোঝো, একটা বই মেলা, সঙ্গীত মেলা, আবার উচ্চাঙ্গ সঙ্গীত মেলা, রাগ সঙ্গীত মেলা, মার্গ সঙ্গীত মেলা। ফলে একটা মানুষের সংস্কৃতি চেতনা বোধ
শুধু নিজের মধ্যে রাখছে না, কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে সে ইনজেক্ট করার চেষ্টা করছে। এরপর আসছে আবার মন্ত্রী ব্রাত্য বসু। বুঝুন, এমন কিছু কিছু ইস্যুতে এসে পড়ছে, সে তো ঝড় জল চারদিকে, হাসি মুখে বুক পেতে নিচ্ছে। কিছু কিছু বৈঠক কিছু কিছু ছেলে মেয়েদের হয়ে আমি ওর কাছে যাই, ঠান্ডা মাথায় তাদের কথা শুনে হিয়ারিং দিয়ে এটা সম্ভব নয়, কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। মানে আপনি এতগুলো শেড একটা ক্যারেক্টারে, যে লোকটা রাত্রে বা ভোরবেলা সাহিত্য সৃষ্টি করছে, যে লোকটা কাজের ফাঁকে স্ক্রিপ্ট লিখছে, যে লোকটা ফ্লোরে চলে যাচ্ছে অভিনয় করতে বা নির্দেশক হিসেবে অভিনয় করাতে, সেই লোকটাই আবার প্রশাসনে বসে সে যত রকম সমস্যার সমাধানের চেষ্টা করছে। ফলে ব্রাত্য বসু আমার বন্ধু, আমার জীবনেও ঝড় জল সব গেছে। আমি দেখেছি সুখের দিনে কতজন রাস্তায় চিনতে পারে, আর দুঃখের দিনে কতজন চিনতে পারে না। আমি কুণাল ঘোষ, স্বর্গ নরক দেখার অভিজ্ঞতা আমার হয়েছে, এবং সেখানে আমি বলবো ব্রাত্য বসু তাকে বন্ধু বলা যায়। ফলে এটাও একটা আলাদা শেড, বন্ধু ব্রাত্য বসু। ব্রাত্য খুব ভালো থাকুক, এগিয়ে চলুক, এবং এই বইয়ের পরবর্তী সংস্করণ দ্রুত আবার আত্মপ্রকাশ করুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আমরা একটি উজ্জ্বল সখ্যের বৃত্তান্ত শুনলাম। আমি শ্রী কুণাল ঘোষকে আমাদের সকলের পক্ষ থেকে অভিবাদন জানাই। আমাদের অনুষ্ঠানের মাঝখানে একটি পর্ব, তারপরে বলবেন শ্রী ব্রাত্য বসু মহাশয় নিজে, যেটি আমি আগেই বলেছি যে তার নিজস্ব যে ওয়েবসাইট সেটির উন্মোচন ঘটবে আজকের এই মুহূর্তে। আমি শ্রী মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সার্থক দাসকে আমন্ত্রণ জানাই এই কাজটি সম্পন্ন করার জন্য। এখানে দেখানো যাবে না, এখানে দেখানো প্রজেকশন হবে না, এখানে এই ল্যাপটপটা ওখানে ল্যাপটপেই দেখানো সঞ্জীব এই আলোগুলো লিখিয়ে দাও। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ব্রাত্য বসু নিজস্ব ওয়েবসাইট। তো এখানে কতগুলো সেকশন করা হয়েছে, স্ক্রল করলেই আমরা যদি নিচে চলে যাই, আমরা এখানে এই ওয়েবসাইট থেকে সরাসরি চলে যেতে পারবো ব্রাত্য বসুর ফেসবুক পেজে। পাশেই রয়েছে ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ব্রাত্য বসুর নিজস্ব ইউটিউব চ্যানেল, যেটা ব্রাত্যজন নামে ইউটিউবে লব্ধ, এবং সেখানে সমস্ত ভিডিও আমরা আলোটা নিভিয়ে নিই, তারপর তুই ঘোরা। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি রোলিং থিয়েটার প্লেস রিটেন, ব্রাত্য বসুর লেখা নাটক। এখানে সাল ধরে ব্রাত্য বসুর লেখা প্রথম নাটক থেকে শুরু করে সর্বশেষ লিখিত নাটক, তার তালিকা এখানে দেয়া রয়েছে সাল ধরে। প্লেস নির্দেশনা ব্রাত্য বসুর, এখানে সমস্ত তথ্য একত্রিত করা হয়েছে, এবং কোন নাটক আমরা যদি ক্লিক করি সাইটে, আমরা তার বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবো।